জুলাই ২০২৪ কোটা সংস্কার আন্দোলনে ৮ দফা থেকে শুরু হয় ১ দফা। স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো লাখ লাখ মানুষের প্রতিবাদী জনস্রোত অগ্নিগিরির মতো একাট্টা হয়ে ওঠে ছাত্র জনতা সহ সব শ্রেণী পেশার মানুষ। তীব্র থেকে তীব্রতর হতে থাকে আন্দোলনের মাত্রা। আর সেই আন্দোলনে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হওয়া আইনশৃঙ্খলা বাহিনীর বুলেটের আঘাতে ঝরে যায় অসংখ্য তরতাজা প্রাণ। শেখ হাসিনার দীর্ঘ স্বৈরাচারী শাসনের পতন ঘটাতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। জীবন বাজি রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়ে ওঠে অগ্নিগিরির মতো। দীর্ঘ শোষণ, বঞ্চনা আর দাসত্বের হাত থেকে রেহাই পেতে প্রতিটি এলাকায় রাস্তায় নেমে পড়ে পাহাড়সম মনোবল নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জীবন বাজি রেখে প্রাণঘাতী বুলেটের সামনে বুক পেতে দিতেও দ্বিধা ছিল না কারো। শুধু শেখতন্ত্রের পতন নয়, বরং একটি প্রজন্মের প্রতিবাদী কণ্ঠ ও আত্মমর্যাদার প্রতীক হিসেবেও রাজপথে বীরদর্পে নেমে পড়েছিল তারা। আমরা মোটামুটি ৫০ জনের মতন নামলাম। তারপর দেখলাম যে আমাদের বিবিএ ডিপার্টমেন্টের অনেক শিক্ষার্থী চলে আসলো। এরপর একে একে প্রায় ৩০০র মতন শিক্ষার্থী আমরা ওই মোমেন্টে যারা ভার্সিটিতে ক্লাসে ছিল তারা ক্লাস বর্জন করে আমাদের সাথে আন্দোলনে সম্পৃক্ত হলো। ঢাকার মধ্যে যদি কয়েকটি ইউনিভার্সিটি থাকে তার মধ্যে ছাত্রলীগের ক্যাম্প হিসাবে পরিচিত হলো আমাদের মিরপুর ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ। আর সেখান থেকে এই দেশের যে সরকার, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো, এটা অনেক কঠিন একটি চ্যালেঞ্জিং বিষয় ছিল। ১৮ জুলাই সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের সাহসী প্রচেষ্টা অবাক করে দিয়েছিল পুরো বাংলাদেশকে। কারণ দীর্ঘ ১৬ বছরের শোষণ শাসনের অবসান ঘটিয়ে যেন প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার সহ কথা বলার বাক স্বাধীনতা। আমরা সাহস করে বিএনএস দিকে মুভ করছি। ভার্সিটি থেকে আশেপাশে কলেজগুলো আমাদের দিকে ইন্সপায়ার হয়ে ওরা হচ্ছে বিশাল মিছিল নিয়ে জমজমে আমরা ১ ঘন্টা অবস্থান করি। ওখানে অবস্থান করে আরও মানুষ হিউজ হয়ে গেল। ১৮ তারিখ আমরা প্রোগ্রামটা বাস্তবায়ন করছি। প্রায় ৫ থেকে ৭,০০০ পোলাপাইন এদিক থেকে এসে সব মিলিয়ে ৩০,০০০-এর মতো স্টুডেন্ট ছিল ১৮ তারিখ সকাল সন্ধ্যা। কিন্তু যখন ওই দিন মুগ্ধ ভাই শহীদ হয়েছিল, তো ৫টা পর্যন্ত র্যাব, পুলিশ, তথাকথিত কিছু সদস্য তারা যেভাবে হোক দমিয়ে রাখার চেষ্টা করছিল। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই জীবন উৎসর্গ, ত্যাগ, পঙ্গুত্ব জুলাই অভ্যুত্থানের ক্যালেন্ডারের পাতায় ১৮ জুলাই চিরস্মরণীয় থাকবে অনন্তকাল, এমনটাই প্রত্যাশা স্বাধীনতাকামী মানুষজনের। সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী কৌশলে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার মূল হোতা, গণতন্ত্র হত্যাকারী, বাকস্বাধীনতা কেড়ে নেওয়া সহ প্রতিপক্ষ রাজনৈতিক দলের শীর্ষ নেতাকর্মীদের প্রতি নির্মম নির্যাতনের করুণ কাহিনী বেরিয়ে আসতে শুরু করে। আর এরপর একে একে বেরিয়ে আসে আয়নাঘর সহ ক্ষমতায় থাকাকালীন সময়ে নানা অকল্পনীয় অপকর্ম। পুরো আন্দোলনের সময় জুড়ে রাজধানীর দেয়ালে দেয়ালে স্বৈরাচারী শেখ হাসিনার নানা অপকর্ম গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। কাঁচা হাতের রং তুলির আঁচড়ে তরুণরা দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলে তাদের না বলা কথাগুলো, তুলে ধরে আগামীর স্বপ্নের বাংলাদেশের নানান চিত্র। যারা যারা জানেন তারা গ্রাফিতির মাধ্যমে এটা পরিচয় দিলে আমরা সকলে ইতিহাসটা জানতে পারবো, কেননা আমরা আজ পৃথিবীর সকল দেশের সামনে আমরা আমাদের নতুন ইতিহাস নিয়ে এসেছি। কল্পনা চাকমার, তেমনি আবু সাইদ, তারপরে মুগ্ধ, সবার কথা আমরা জানি। অনেক ভাই বোন আছে যারা আমাদের শহীদ হয়েছে, তাদের কথা আমরা জানি না। আমরা চাই আপনারা আমাদের জানান। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের কাঁচা হাতের আঁকা ও হৃদয়ের গভীর অভিব্যক্তিময় সেই দেয়াল চিত্রে উঠে আসে সহিংসতার আহ্বান, ফ্যাসিবাদের বিরুদ্ধে ধিক্কার। আর এটি ছিল একটি অসাম্প্রদায়িক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন। প্রতিটি তুলির আঁচড়ে, রঙের স্পর্শে, বাক্যে ও প্রতীকে প্রকাশিত হয় রাষ্ট্র বদলাবে, আমরা বদলাবো এমন আশাবাদী প্রত্যয়। সেই দেয়াল চিত্রগুলো এখনও আছে, আর যেগুলো মুছে গেছে সেগুলো আবার ফুটিয়ে তোলা হয়েছে রং তুলির আঁচড়ে। গণ অভ্যুত্থানকে ঘিরে আঁকা এই গ্রাফিতিগুলো দেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসের এক শৈল্পিক নিদর্শন হিসেবে যুক্ত হয়েছে, যাতে লেখা হয়েছে অভ্যুত্থানের মর্মবাণী। গ্রাফিতির অঙ্কনশৈলী তরুণ প্রজন্মের মনন ও সৃজনশীলতা নান্দনিক প্রকাশ ঘটিয়েছে। সর্বোপরি মানুষের মনে দেশ সমাজ নিয়ে ভাবনা ও সৌন্দর্যবোধ জাগাতে কাজ করছে এসব সচিত্র দেয়াল লিখন।
আর এভাবেই জুলাইয়ের গ্রাফিতি হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষক ও শিল্প সমালোচকদের গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। গ্রাফিটির মাধ্যমে আমরা যে চিত্রগুলো তুলে ধরছি, এটার মাধ্যমে আমরা এটাই মেসেজ দিতে চাই, ভবিষ্যতে যে কোনো ফ্যাসিস্ট যদি তৈরি হয় তাহলে আমরা ওই স্বৈরাচার তাদের মতোই আমরা তাদেরকে হটাবো। আমাদের এই গ্রাফিতিগুলো দেখে শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে রাজনৈতিক আমরা চালনা করব। আসলে গ্রাফিতিগুলোর মাধ্যমে আমরা দেশ ও জাতির উদ্দেশ্যে এটুকুই তুলে ধরতে চেয়েছি যে ভবিষ্যতে যাতে এরকম ফ্যাসিস্ট তৈরি না হয়, আর ভবিষ্যতে যদি এরকম কিছু হয় আমাদের তাহলে আবার আগের মতো আন্দোলনে নামতে হবে। তাদের যে আত্মত্যাগটা আমাদের সবার জন্য দেশের, এইটা আসলে আমাদের ফুটিয়ে তোলা উচিত। গ্রাফিতি তো আমরা করেছি, শিক্ষিত সমাজ করেছি, কিন্তু দেশের বড় একটা অংশ পড়ে আছে যাদের কাছে আমরা এখনো পৌঁছাতে পারিনি। সব জায়গায় বৈষম্য এখনো যে দূর হয়ে গেছে এরকমটা না। প্রত্যেকটা গ্রাফিতি থেকে আমরা বুঝতে পারি আসলে যে সমাজের রিয়ালিটিটা কি, অ্যান্ড ইটস লাইক যে কথাগুলো আমরা প্রকাশ্যে বলতে পারতেছিলাম না আগে অনেক লম্বা একটা সময় ধরে, আমরা ট্রাই করতেছিলাম সেগুলো এক্সপ্রেস করা। গণ অভ্যুত্থানের পরে একটি বড় কার্টুন প্রদর্শনী হয়েছিল দৃক গ্যালারিতে। গ্রাফিতিতে চিত্র ও বিদ্রোহ যুক্ত হয়েছে। যারা এঁকেছে তাদের সবার আঁকার প্রশিক্ষণ বা দক্ষতা সমান ছিল না, তবে এতে তাদের রাজনৈতিক ক্ষোভ ও চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। মেট্রো রেলের প্রতিটি স্তম্ভে স্তম্ভে আঁকা গ্রাফিতিতে নতুন আলোর পথ হাঁটতে শেখায় নতুন প্রজন্মকে, যা এখনও শোভা পাচ্ছে। ঢাকার বিভিন্ন দেয়ালে আঁকা গ্রাফিতি সুবোধ তুই পালিয়ে যা আলোড়ন তুলেছিল 9 বছর আগে। জুলাই অভ্যুত্থানের ছাত্রযন্ত্র বিজয়ের পর সেই সুবোধকে কেবল ফিরিয়ে আনা হয়নি, তাকে আজীবন এই বাংলা থেকে যাওয়ার আকুতি জানানো হয়। 2024 সালের আগস্টে এক গ্রাফিতিতে লেখা হয়েছিল, সুবোধ তুই আর পালাস না, থেকে যা আজীবন। মূল লক্ষ্য হচ্ছে আমরা যে নতুন করে 24-এ যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা যেন একটা নিদর্শন হয়ে থাকে। গ্রাফিতি হলো আমাদের একটি মাত্র মাধ্যম, আমাদের এমন অনেক মাধ্যম আছে যেটার মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতাকে আরো ভালোভাবে তুলে ধরতে পারবো। গ্রাফিতি যা রং ফিকে হয়েও জলজল করছে জন আকাঙ্ক্ষার বার্তা। দেশজুড়ে বিভিন্ন জায়গায় এমন অসংখ্য গ্রাফিতি বা দেয়ালচিত্র ছড়িয়ে আছে। শিক্ষক, সংস্কৃতিকর্মী ও গবেষকরা মনে করেন সামাজিক রাজনৈতিক ইতিহাসের অংশ হিসেবে গ্রাফিতিগুলো সংরক্ষণের সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন। আর একই সঙ্গে গ্রাফিতির মধ্যে দিয়ে মানুষ যা বলতে চেয়েছে সেই ভাষা রাষ্ট্রের নীতি নির্ধারকদের বোঝা জরুরি। গ্রাফিতিতে স্বৈরাচারী শেখ হাসিনার পার্শ্বিক শক্তিকে প্রতিহত করতে নৃশংস এক বাহিনীর মুখোমুখি আন্দোলন বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও যুবকদের দাবি দেওয়া আবেগ, অনুভূতি, আশা, আকাঙ্ক্ষার চিত্রিত হয়েছে। পেশিবাদী সরকার কি করছে না করছে এগুলো আমরা দেখতেছি, বা পিলার মিলে সবাই একটা নজর পড়তেছে। যারা পরবর্তীতে আসবে তারা যাতে আগের মতো ফ্যাসিস্ট অথবা আগের সরকারের মতো কখনো যাতে আচরণ না করে, হ্যাঁ, এটাই আমাদের আর কি মনে করে দেওয়া। এই চিত্রগুলো তারই প্রতিচ্ছবি। দেয়ালে দেয়ালে যে গ্রাফিতিতে আঁকা হয়েছিল তা এক বিরল ইতিহাসের অংশ। মানুষ পুরো দেশকে ক্যানভাস বানিয়ে তাদের আশা প্রত্যাশার কথা তুলে ধরেছে। তবে গ্রাফিতিতে অসাম্প্রদায়িক, উদারনীতিক এবং বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন আঁকা হয়েছে তা সত্যিই বিরল। গ্রাফিতি এক অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলে, সাম্যের বাংলাদেশের স্বপ্ন দেখায়। সে সময় দেয়ালে দেয়ালে তরুণরা যেভাবে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছিল তা সত্যিই অভূতপূর্ব। আমার ছেলের বন্ধু, আমি তো চাবো না তার মতন আর কেউ মারা যাক। এর জন্য আমি বলবো এগুলো দেখে প্রত্যেকেই সাবধান হওয়া উচিত, যেন এই ধরনের বাচ্চা কখন লিখতে না হয় কারোর জন্য। আমরা যেন নতুন কিছু, ভালো কিছু দেখাতে পারি মানুষকে। এইগুলা দেখার মাধ্যমে দেখা যায় এই প্রজন্ম মানুষগুলো একটু জানতে পারে যে আসলে পূর্বের সময়টাতে কি হয়েছে। আগের ওই সরকার যে কাজগুলো করেছে সেইগুলা ভুল সংশোধন করে আমরা কিভাবে নতুনভাবে চলতে পারবো সেটা শেখানো উচিত। দেয়ালচিত্রে আঁকা হয়েছিল তাদের ক্রোধ, যন্ত্রণা আর কান্না, যা ফুটে উঠেছিল গ্রাফিতে। ফলে জুলাইয়ের ভয়াবহতা যেমন তারা এঁকেছেন, তেমনি তাদের স্বপ্ন এঁকেছেন নানান রঙে। নতুন একটি স্বপ্ন, নতুন একটি দেশ, সকল মানুষের অধিকার, নারীর সমতা, বিভিন্ন জাতির ও ধর্মের মানুষের অংশগ্রহণ, মনীষীদের বাণী, গানের লাইন সবই আছে সেখানে। জুলাই গণ অভ্যুত্থানে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল তা বোঝা যায় গ্রাফিতিগুলো দেখলে। শুধু এখানেই শেষ নয়, রিজার্ভ চুরি, হোলি আর্টিজেনে হামলা, প্রশ্ন ফাঁস, খালেদা জিয়ার কারাবরণ, নিরাপদ সড়ক আন্দোলন, কালো আইন, কোভিডের অব্যবস্থাপনা, জ্বালানি সংকট, আরবার হত্যা, একরামুল হত্যা, কোটা সংস্কার আন্দোলন, সাম্প্রদায়িক সহিংসতা, নাসিরনগরে হামলা, তনু ধর্ষণ,
বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ড, ফেলানী হত্যাকাণ্ড, বিরোধী দলের নেতাদের গ্রেপ্তারের মতো ঘটনা তুলে ধরা হয়েছে। তাই জুলাইয়ের ইতিহাস সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের। রাজধানীর গ্রাফিতিগুলো সময়ের সাথে সাথে বিবর্ণ হতে শুরু করেছে, ফিকে হতে শুরু করেছে রং। সময় এবার এসেছে আবার নতুন করে রাঙানোর, নতুন স্বপ্নের পথে এগিয়ে নেওয়া নতুন বাংলাদেশ। বিপ্লবোত্তর দেশব্যাপী গ্রাফিতে প্রকাশ পেয়েছে আন্দোলনের সচিত্র প্রতিবেদন। তাৎপর্যপূর্ণ স্লোগানে দেশের নানা রকমের অসঙ্গতি তুলে ধরেছে নবস্বপ্নের শিল্পীরা। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ফুটে উঠেছে গ্রাফিতিগুলোতে। আর এসব গ্রাফিতি দেখে উজ্জীবিত হচ্ছে পথচারীরা। স্বল্প কথায় তাৎপর্যপূর্ণ কথা ও ছবির মাধ্যমে তরুণরা তুলে ধরেছেন তাদের বিশাল স্বপ্ন। সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে বর্ণবৈচিত্র্যে ভরা এইসব প্রতিভা আজ বিকশিত হয়েছে। দেশ ও জাতিকে নিয়ে তাদের সুন্দর প্রত্যাশা প্রাণবন্ত গ্রাফিতি শিল্পের মাধ্যমে ফুটে উঠেছে। সারা দেশের ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবনসহ অন্যান্য ভবনের দেয়ালে এসব গ্রাফিতিতে অভ্যুত্থানের প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিকৃতি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতি, সমাজের রাষ্ট্রের সংস্কার, ঘুষ দুর্নীতি বন্ধ করা, স্বৈরতন্ত্রের অবসান, বাকস্বাধীনতা, সমাধিকার থেকে শুরু করে সব রকমের অন্যায় অবিচারের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিরোধের উক্তি। এসেছে বহু কালজয়ী গান ও কবিতার পঙ্কতি। আরও আছে আগামী বাংলাদেশের স্বপ্নের কথা।